স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে ঈদের আনন্দ আরো কয়েক গুণে বাড়িয়ে দিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবং সেখানে আনিকা প্রবাসী ফুটবলার, তিনি একটা রেকর্ড গড়েছেন, যেই রেকর্ডটা সাফের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড। এবং সেই তথ্য জানবো আমরা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাইফুল রূপক, তিনি ভারতের গোয়া থেকে যুক্ত হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপক, ঈদ মোবারক। ঈদের আনন্দটা নিশ্চয়ই আপনার ইন্ডিয়াতে আরো কয়েক গুণ বেড়ে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই যে একটা অর্জন, যেটা অনুমেয় ছিল এই দলটার জন্য, এবং সেই দলের এই যে জয়টা, এই জয়ের পরে নিশ্চয়ই আনন্দটা আপনাদের যেমন বেড়েছে, দলের আনন্দটা আসলে কেমন দেখছেন? মাত্র মিক্স জোনে ক্যাপ্টেন মারিয়া মান্ডাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে সবাই আশা করেছিল যে ঈদের দিনে আপনারা বড় জয় নিয়ে ঈদের উদযাপনটা দ্বিগুণ করবেন, কিন্তু একটু হতাশা। তিনি বললেন দিন শেষে জয় তো জয়ই, আপনি যখন জিতবেন তখন একটা আত্মবিশ্বাস দলের মধ্যে থাকবে। হয়তো কিছু চান্স ক্রিয়েট হয়েছিল স্ট্রাইকিং এর ব্যর্থতার কারণে বা ফরওয়ার্ড যারা খেলে তাদের আসলে ব্যর্থতার কারণে, হয়তো 4-2 এর জায়গায় হয়তো এটা 8-2ও হতে পারতো। পিটার বাটলারও সেই কথাটা বলছেন। তবে যেটা বলছিলেন যে একটা দারুণ শুরু। আনিকা প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেক কথা হচ্ছে, ছেলেদের ফুটবলে, মেয়েদের ফুটবলে। তিনি আসছেন, তিনি গোল দিলেন এবং একদম দারুণ শুরু তার দেশের হয়ে। তার প্রথম গোল এইভাবে প্রবাসী ফুটবলার যদি আসে, দেশের হয়ে গোল করে, তাহলে অন্যান্য অনেক দেশের প্রবাসী ফুটবলারে আসলে লাল সবুজ জার্সি গায়ে ওঠানোর ইচ্ছে তাদের বাড়বে এবং তারাও আসলে আগ্রহ দেখাবে, বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাবে। তবে যেটা আসলে ম্যাচে ফিরি, আসলে ঈদের দিন তারা ইচ্ছাও সেভাবে সেলিব্রেট করতে পারেনি, যেহেতু ম্যাচ ডে সকাল থেকে তারা খেলা নিয়ে ফোকাস ছিল। শুরুটা ভালো ছিল, কিন্তু তারপর মনে হচ্ছে যে ছন্দপতন। আসলে মিডফিল্ডে অনেক বল যোগান দেওয়া হয়েছে। ঋতুপর্ণা মনে হয় 21 বা 23টা, যতটুকু আমরা শুনছিলাম যে প্রায় 22-23টা তিনি পাস দিয়েছিলেন, কিন্তু ওই যে স্ট্রাইকিং এ ফরওয়ার্ড জোনে সেইভাবে আসলে কাজে লাগাতে পারেনি, যে কারণে আসলে গোলের ব্যবধানটা আরো বেশি হতে পারতো, অর্থাৎ বাংলাদেশ বড় ব্যবধান জিততে পারতো। একটা জায়গায় গোলকিপারের একটা ব্যর্থতাও ছিল, যেটার কারণে আসলে মালদ্বীপ প্রথম গোলটা পেয়েছে। দ্বিতীয় গোলটাও মালদ্বীপ আসলে ডিফেন্সের একটু ব্যর্থতার কারণে পেয়েছে। ওভারঅল আসলে বাংলাদেশের অনেকগুলো ভুল হয়েছে এই ম্যাচে, কারণ যে ডমিনেটিং পারফরমেন্সটা বাংলাদেশের কাছে সবাই চেয়েছে, টিম ম্যানেজমেন্ট চেয়েছে, পিটার বাটলার চেয়েছে, কারণ ভারত এই মালদ্বীপের এগেইনস্টে কিন্তু 11টা গোল দিয়েছে। সেই জায়গাটাতে মালদ্বীপের কোচও খুব স্বস্তি নিয়ে বলছিল যে আমরা ভারতের বিপক্ষে 11টা গোল খেয়েছি, বাংলাদেশের বিপক্ষে যে বাংলাদেশকে চাপে ফেলতে পেরেছি, একটা ড্র করার বা জয়ের একটা সম্ভাবনাও তারা ক্রিয়েট করতে পেরেছে, এটাই তাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। তবে বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়াতে চায়। পরের ম্যাচ গ্রুপের আরেকটা হেভিওয়েট দল ভারত, এবং ভারত বাংলাদেশ যে জিতবে সেই হয়ে যাবে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন। তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, ভারতকে হারিয়ে, তাহলে সেমিফাইনালে তুলনামূলক অন্য গ্রুপের রানার্স আপ দুর্বল দল পাবে। তো বাংলাদেশকে 2 দিন সময় পাবে। 31 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচের আগে আসলে ভারতকে হারানোর রণকৌশল সাজাতে হবে। স্ট্রাইকিং জোনে, ফরওয়ার্ড জোনে আমি যে আপনার কাছে একটু জানতে চাই যে এই দলটাকে নিয়ে তো প্রত্যাশাটা অনেক বেশি। এই দলটার গোল ব্যবধানটা, আপনি যেমনটা বলছিলেন যে গোল ব্যবধানটা আরো অনেক বাড়তে পারতো এই দলটার সঙ্গে। এর আগের ম্যাচে ইন্ডিয়ার কাছে মালদ্বীপ এই দলটাই 11-0 গোলে হেরেছিল, যেটা আসলে বাংলাদেশের কাছ থেকেও এক্সপেক্ট করা হচ্ছিল এমন কিছুই। কিন্তু বাংলাদেশের আসলে ল্যাকিংসটা, আপনি মাঠে বসে ম্যাচটা দেখেছেন, কোথায় দেখলেন ল্যাকিংসটা? আপনার চোখে আসলে কোথায় ধরা পড়েছে? আপনি দেখেন বল পজিশন, বল কন্ট্রোল, মিডফিল্ডে যেভাবে বাংলাদেশের মিডফিল্ডে যারা খেলছে বা উইং পজিশনে যারা উইঙ্গার হিসেবে ছিল, তারা কিন্তু বল কন্ট্রোলটা ভালো করেছে। তারাও কিন্তু বলটা আসলে সামনের দিকে যে ক্রস দেয়ার বা পাস দেয়ার, সেই জায়গাটা তারা মোটামুটি সাকসেসফুল ছিল। কিন্তু ওই যে ফিনিশিং রোল, বাংলাদেশের নারী ফুটবল, পুরুষ ফুটবল, সব ফুটবলই ডি বক্সের আশপাশে গিয়ে সবাইকেই হারিয়ে ফেলে। নিশানাটা বা ওই যে অন টার্গেট যে বিষয়টা, সেই জায়গাটাতে খাবি খেয়েছে, বা সেই রকম আসলে পারফেক্ট একটা ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ড জোনের ফুটবলার। তবে তাদের সামর্থ্য আছে, তারা ব্যাক টু ব্যাক সাফে দুবারের চ্যাম্পিয়ন, হ্যাটট্রিক শিরোপার হাতছানি আছে, হ্যাটট্রিক শিরোপা জিততেই এই ভারতের গোয়া এসেছে। তো যেহেতু মিডফিল্ডটা ভালো আছে, মিডফিল্ডটা বলের যোগানটা ভালো দিতে পারছে, ফরওয়ার্ড জোন যদি আসলে, তাদের অবশ্যই ক্যালিভার আছে, তারা জাস্ট কনফিডেন্টটা দরকার। তাদের ওই পায়ের সাথে বলের যে একটা সক্ষতা এবং নিশানা মাত করার যে ব্যাপারটা, যেটা সেটা আর প্যাকেজ একটু সেটা নেন ইমপ্রুভ ভাই। হলেই কিন্তু আমরা ভারতের বিপক্ষে একটা বেটার ম্যাচ দেখতে পারি। তবে কোচ, ক্যাপ্টেন সবাই আশাবাদী এই দলটাকে নিয়ে, যে ভারতের বিপক্ষে এই বাংলাদেশ আরো দুর্দান্ত ফুটবল খেলবে। সাজিন, আপনার কাছে আরো একটু জানতে চাওয়া আছে, সেটা হচ্ছে এই যে মেয়েদের আত্মত্যাগ, পরিবারকে ছাড়া দূর দেশে গিয়ে ঈদ উদযাপন, এটা কিন্তু তাদের জন্য নতুন না। কিন্তু এই যে এবারের ঈদের সঙ্গে তাদের একটা বড় সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের যে একটা মিশন আছে, এই মিশনে কিন্তু তাদের যে
এই জার্নিটাতে আজকে আমি যতটুকু জানতে পেরেছি, আজকে সকালে তাদের যে ফুডিংটা ছিল সেই ফুডিংটা আসলে ঈদের মতো করে ছিল না। তাদের আসলে ঈদ উদযাপনেরও কোনো ব্যবস্থা সেখানে ছিল না। কোচ পিটার বাটলার বলেছিলেন যে এই ম্যাচটা জয়ের পরে তারা ঈদ উদযাপন করবেন, এবং তেমনটাই কিন্তু হলো। কোচের সঙ্গে কি আপনাদের এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে কিনা? না না, কোচ এই বিষয়ে কথা বলে, তবে গতকালই আমরা শুনেছিলাম যে আসলে কোচ একদম ডায়েট মিষ্টি জাতীয় খাবার ফুটবলারদের খেতে একদমই দিতে চান না, কড়া হেডমাস্টার, এবং জানেন যে আসলে ফুটবলারদের গ্রুমিং দরকার বা মাঠে ইন্ডুরেন্স তাদের ফোকাস থাকার জন্য আসলে কোন ধরনের খাবারগুলো খাওয়া উচিত, স্পেশালি ম্যাচ ডে, ম্যাচের আগের দিন। তো সেই জায়গাটাতে একদম ফোকাস, এবং মেয়েদেরকে তিনি চান দিন শেষে, যেহেতু মেয়েরা এই ঈদ বা পরিবার পরিজন রেখে কিন্তু এখানে এসেছে দেশকে অনেক উঁচুতে নিয়ে যেতে, দেশের হয়ে সাফল্য বয়ে আনতে। তো তারা ওই জায়গাটাতে তাদের মাথায় আছে, এবং তারা জানে যে এই কিছু জায়গায় স্যাক্রিফাইস করলে দিন শেষে সাফল্য আসবে, দেশের সাফল্য আসবে, এবং দেশের মানুষ এটা সেলিব্রেট করবে। তো তাদের ওটা মাথায় আছে। কোচের পিটার বাটলারের সেই মেসেজটা তারা ভালোভাবে নিয়েছে, এবং সেটা মাঠে আমরা দেখছি 4-2 জয়। তবে জয়টা আরো বড় হতে পারছে যদি কিছু কিছু জায়গায় ভুল, তবে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াবে সেই মেসেজটা কিন্তু বাটলার, মারিয়া মান্ডা, আনিকা অনেকেই দিচ্ছে এই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শেষে। কাজী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ পরের ম্যাচটা জিতে এই জার্নিটাকে আরো অনেক রঙিন করবে, এবং সাফির যে তাদের হ্যাট্রিক শিরোপা জয়ের মিশন আছে সেই মিশনে তারা আসলে ভালোভাবেই উতরে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপক। পরের খবরে যাচ্ছি। স্পোর্টসম্যানদের ঈদ সে তো টুর্নামেন্টের সূচিতেই আটকে থাকে, যখন যেখানে সফর ঈদ উদযাপনটাও সেখানে। কিন্তু দেশের মাটিতে থাকার পরও পরিবার ছাড়া ঈদ উদযাপন একটু বেশি কষ্টের। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের এবারের ঈদের অভিজ্ঞতাটা তেমনই। সবাই আছেন দেশের মাটিতে, তবু ঈদ কাটাতে হয়েছে পরিবারকে ছাড়াই। নামাজ শেষ করেই ছুটতে হয়েছে প্র্যাকটিস গ্রাউন্ডে, এরপর আবারও সেই টিম হোটেল। তবু এই ব্যস্ততার মাঝেও আছে ভিন্ন এক আনন্দ, যেখানে আবেগের চেয়ে দায়িত্বের ভারটাই বেশি। বিস্তারিত জানাচ্ছেন শেখ আশিক। মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে। আমার হচ্ছে পরপর 3টা ঈদ বাসার বাইরে করা, তো এটা আসলে টাফ। গোটা জাতির সম্মান রক্ষার ভার যাদের কাঁধে, তাদের কাছে ঈদের আনন্দের চেয়েও যে দায়িত্বটাই বেশি গুরুত্বের। ওদের প্রত্যেককেই পরিবার ছেড়ে, এমনকি মাতৃভূমি ছেড়েও হরহামেশাই দূর দেশে ঈদ করতে হয় দেশের স্বার্থে। এবার তবু ওরা সান মারিনো যাওয়ার আগে দেশের মাটিতে অন্তত ঈদ উদযাপন করতে পারছে। চাইলে পরিবারের সদস্যরা এসে টিম হোটেলে দেখা করার সুযোগ আছে। ফাহামিদুলের ভাগ্যে তো তাও নেই। বাবা মা ইতালি। জাতীয় স্বার্থে এবার পরিবার ছেড়ে প্রায় 7,500 কিলোমিটার দূরে। ঈদের পরপরই ওদের উড়াল দিতে হবে সান মারিনোর উদ্দেশ্যে। প্রত্যেকের জন্যই প্রথমবার ইউরোপিয়ান অপোনেন্টস। সময়টা একেবারেই কম। এই শর্ট টাইমে কোচ জুলির জন্য প্লেয়ারদের বুঝে ওঠা কঠিন। তবে জামাল জিকোদের মার্কিন মাস্টার চেষ্টা করে যাচ্ছেন নিজের প্ল্যানটা শিষ্যদের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দিতে। প্লেয়াররাও চাচ্ছে মনের দিক থেকে চাঙা থেকে টেকনিকের সাথে কনফিডেন্সটাও বাড়িয়ে নিয়ে 5 জুন মাঠে নামতে। ভালোই লাগছে, ভালো লাগছে, এই মোমেন্টগুলো এনজয় করছি। আর যেহেতু আমাদের নেক্সট ম্যাচ খুব সামনেই, তো আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার ট্রাই করতেছি। ইনশাল্লাহ আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমরা চাইবো যেন ওই ম্যাচটা আমরা জিততে পারি। প্রায় 2.5 বছর পর দলে ফিরেছেন এক সময়কার সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার আনিসুর রহমান জিকো। বাস্তবতার হিসেবে বাংলাদেশের গোলকিপিং পজিশনটা এখন বড়ই নড়বড়ে। জিকোর ফর্ম আগের মতো নেই, তবে ওর ভেতর চেষ্টারও কমতি নেই। বাংলার বাজ পাখি জানেন কিভাবে চ্যালেঞ্জ নিতে হয়। নিশ্চয়ই আত্মবিশ্বাস ফিরে পেলে ফর্মটা এমনি ফিরে আসবে। তার জন্য জাস্ট একটা মোমেন্টাম দরকার। লাস্ট 2 বছর যেহেতু টিমে ছিলাম না, তো আশা করতেছি এখন যেহেতু টিমে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জটা বেশি, কারণ ওরা খেলতেছে, ভালোই করতেছে। তো আমি যদি আমার জায়গাটা ফিরে পাই তাহলে আমি আমার সেরাটা দিব। 31 মে টমাস জুলি শিষ্যদের নিয়ে সান মারিনোর উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে শুক্রবার নিজেদের মধ্যে একটা ম্যাচ হবে। ওই ম্যাচের পরই 30 জনের প্রাথমিক দল থেকে 4 জনকে বাদ দিয়ে 26 জনের ফাইনাল লিস্ট হবে ইউরোপিয়ান ট্যুরের জন্য। শেখ আশিক, 71, ঢাকা। পবিত্র ঈদ উল আজহার আনন্দ সবার মনে, তবে উৎসবের এই দিনেও মাঠের লড়াই আর ন্যাশনাল ডিউটির কারণে অনেকেই আছেন পরিবার থেকে দূরে।
দেশের ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ কেমন কাটলো? ঢাকার ক্যাম্প কিংবা সুদূর প্রবাস থেকে ভক্তদের জন্যই বা কি বার্তা দিলেন সাকিব, তামিম বা মাশরাফিরা? জানাচ্ছেন হাসান সজীব। ঢাকায় থেকেও পরিবারের সঙ্গে ঈদটা পালন করা যায়নি। ন্যাশনাল ডিউটির কারণে জিকো, ফাহমিদুল, মোরসালিনরা নিজেদের ঈদটাই যেন করেছেন কোরবানি। অবশ্য মাঠের যোদ্ধাদের কাছে এই ফুটবল ক্যাম্পটাই শেষ পর্যন্ত হয়ে ওঠে আরেকটি পরিবার। দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান, কিন্তু বাংলার পোস্টার বয় সাকিব আল হাসানের মন যেন পড়ে আছে এই বাংলায়। পরিবারের সঙ্গে প্রবাসী ঈদ পালনেও স্মরণ করতে ভোলেননি নিজের শেকড়কে। সোশ্যাল হ্যান্ডেলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোটি ভক্ত সমর্থককে। বিসিবি নির্বাচন নিয়ে কিছুটা ব্যস্ত সময় কাটছে প্রেসিডেন্ট তামিম ইকবালের, তবে সেই ব্যস্ততার মধ্যেও টাইগার ফ্যানদের ঈদের শুভেচ্ছা খান সাহেবের। কদিন আগেই পাকিস্তানকে ঘরের মাটিতে বাংলা ওয়াশ করে নতুন ইতিহাস রচনা করেছে নাজমুল অ্যান্ড। ঈদের ঠিক আগেই অমন অবিস্মরণীয় জয় ক্রিকেট প্রেমীদের জন্য যেমন ছিল দারুণ এক ঈদ বোনাস, তেমনি টিম টাইগার্সের জন্য ছিল আত্মবিশ্বাসের বড় এক রসদ। সেই ঐতিহাসিক জয়ের রেশি যেন শান্ত, মুশফিক, রানা, শরীফুল, মিরাজদের চোখে মুখে। তাই তো এবার ওদের ঈদের খুশিটাও হয়ে উঠেছে ডাবল। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা বিরতি, তাই খানিকটা বিশ্রামের মেজাজে আছেন তাইজুল, তাওহিদ হৃদয়রা। কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে। ঈদ উদযাপনের ফাঁকে হৃদয়, তাইজুলদের আর্জি ঠিক এমনই। তবে এবারের ঈদটা একটু বেশি স্পেশাল গোলকিপার আনিসুর রহমান জিকোর জন্য। প্রায় ৩২ মাস পর জাতীয় দলে ডাক পাওয়া এই বাংলার বাজপাখি ক্যাম্পে থাকতে পেরে একটু বেশি আনন্দিত। সোশ্যাল হ্যান্ডেলে তার পোস্ট করা ছবিও যেন বলছে সেই তৃপ্তির কথাই। অন্যদিকে এবার ঢাকায় না থাকলেও দেশের বাইরে থেকে ঠিকই ফ্যানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ তুর্কি জায়ান আহমেদ। ন্যাশনাল টিমের ব্যস্ততায় ক্যারিয়ারের দীর্ঘ সময় ঈদ কেটেছে পরিবারের বাইরে, তবে এখন আন্তর্জাতিক ক্রিকেটের সেই চেনা ব্যস্ততা না থাকায় মাহমুদুল্লাহ রিয়াদের মুখে যেন ফুটে উঠেছে ঈদের খাঁটি স্বস্তি। ওদিকে সাব্বির সৌম্যরাও ঈদ উদযাপনে বার্তা দিয়েছেন শান্তি ও একতার। আহ্বান জানিয়েছেন ধনী দরিদ্রের দূরত্ব ঘুচিয়ে দেওয়ার। দূরত্ব ও বৈষম্য কমানোর ব্যাপারে টাইগার ক্রিকেটের বড় ভাই মাশরাফি বিন মর্তুজারও আছে বিশেষ বার্তা। লক্ষ্যচক্ষুর আড়ালে থাকলেও ফ্যানদের কথা এক মুহূর্তের জন্য হৃদয় থেকে সরেনি ম্যাশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এই কাপ্তান। সকালে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন দেশের খেলাধুলার অভিভাবক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নামাজ শেষে তার একটাই চাওয়া ও প্রত্যয়, দেশের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ ও বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে যাওয়া। হাসান সজীব, ৭১। ঈদের আনন্দকে কয়েকশো গুণ বাড়িয়ে দিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পরিবার ছাড়া ঈদ দেশের জন্য আত্মত্যাগ হয়তো একেই বলে। সাফের হ্যাট্রিক শিরোপা জয়ের মিশন প্রথম ম্যাচেই আনিকার ইতিহাস গড়া। সাফের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ডটাও এখন তার, আর তাতেই মালদ্বীপকে উড়িয়ে দিল লাল সবুজের বাংলাদেশ। বিস্তারিত থাকছে রিপোর্টে। ওরে সেলিব্রেশনটা দেখেছেন? অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতে যে আপনি বাধ্য। আপনি যদি বাংলাদেশের মেয়েদের ফুটবলের ভক্ত নাও হন, তবুও আপনার মনে এই গোল দাগ কাটবে। কিক অফের বাঁশি বাজার 12 সেকেন্ডও পেরোয়নি। সময়কে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক 11 সেকেন্ডে সেখানে আঘাত হানলো এক বজ্রপাতের। চোখের পলক ফেলার আগেই প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ বিচূর্ণ করে সাফের ইতিহাস ওলটপালট করে দিলেন লাল সবুজের নতুন সম্রাজ্ঞী আনিকা রানিয়া সিদ্দিকী। বুকে জড়িয়ে সবুজ আর লালের ওই গর্বের জার্সিটা, আর মনে যে ঝাঁঝালো তেজ। আত্মত্যাগটা কি এমনই হওয়া উচিত না? পরিবার ঈদের আনন্দ সব বিসর্জন দিয়ে ঈদের আসল আনন্দটাই যে এভাবেই উদযাপন করতে হয় ওরা দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। লাল সবুজের জয়িতা ওরা, ওদের দমানোর সাধ্য আছে কার? ওই রেকর্ডটা দিয়েই না হয় শুরু করা যাক। কিক অফের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলার মেসির ঋতুপর্ণা চাকমা চড়াও হলো বলের উপর। সেখান থেকেই বল গেল আনিকার পায়ে। এরপর আর ঠেকায় কে? বাঁ দিক থেকে ঋতুর নিচু ক্রস, আর তাতেই সুইডেন প্রবাসী এই ফরওয়ার্ডের ডান পায়ের এক মরণ কামড়। সাউথ এশিয়ার ফুটবলের বুকে দ্রুততম গোলের এক অবিশ্বাস্য মহাকাব্য লিখে বন উল্লাসে মাতলেন আনিকা।
এই এক গোল যেন ম্যাচ শুরুর আগে মালদ্বীপকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার এক রাজকীয় হুঙ্কার। সাউথ এশিয়া এখন জানে বাংলার মেয়েরা কি পারে। চোখে চোখ রেখে লড়াই করা বাংলাদেশকে টলানো তো এত সহজ না। আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বাটলার শিষ্যরা ব্যবধানটা বাড়ায় ম্যাচের 34 মিনিটে। ডি বক্সের ভেতরে ঢুকে উমেহলা মারমার সোজাসুজি শট স্ট্রেট ইনটু দ্য গোল পোস্ট, কিন্তু এরপর নেমে এলো কালো ছায়া। ম্যাচের 43 মিনিটে মালদ্বীপের গোলে স্কোর লাইন 2-1। চিন্তার ভাঁজ কপালে স্পষ্ট, তবুও এগিয়ে থেকেই ফার্স্ট হাফ শেষ করলো লাল সবুজ। বিরতির পর গল্পটা যেন মোড় নিল অন্যদিকে। ব্যবধান বাড়ানোর পরিবর্তে ম্যাচের 57 মিনিটে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। মালদ্বীপের আমিনাথের গোলে 2-2 সমতায় ফেরে ম্যাচ। যেন আকাশ ভেঙে পড়ে বাংলাদেশের উপর। যদিও ধ্বংসস্তূপ থেকে ফিরে আসায় একেবারে সিদ্ধহস্ত বাটলার বাহিনী। ম্যাচের 64 মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে আবারও দলকে লিড এনে দেন সৌরভ হিয়াকুন্দ প্রীতি। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে যোগ করা সময়ে আরও এক গোল করে শেষ পর্যন্ত 4-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের বাংলাদেশ। এই জয়ে ঈদের আনন্দকে কয়েক গুণে বাড়ালো বাংলার জয়ী তারা। তাজিন খন্দকার, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।